নমস্কার। আপনারা জানেন যে গতকালের একটা ভিডিওতে আমি বলেছিলাম যে যদি বারবার যদি কথাটা উচ্চারণ করছিলাম যে যদি এই সিজফায়ার বা এই ব্যাপারটা থাকে, স্টেবিলিটি থাকে, তাহলে মার্কেট উপরের দিকে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে সোমবার দিন। তারপর যথারীতি যেমন হয় ভায়োলেট করে পাকিস্তান এবং তারপর ইন্ডিয়ার যোগ্য জবাব দেয়। এখনো পর্যন্ত এখন যখন ভিডিওটা শ্যুট হচ্ছে সকাল 1:30 বাজে, এখন কিন্তু মোটামুটি স্টেবল আছে, মানে দুপুর 1:30টার সময় মোটামুটি স্টেবল আছে। আর ফার্দার কিছু এক্সকালেশনের নিউজ কিন্তু আসছে না। তো আজকের এই ভিডিওতে আমি ডিফেন্স সেক্টরের আপনাদের সামনেই খোলা আছে, দেখবেন ডিফেন্স সেক্টরের ইন্ডেক্স যে আছে, আমাদের ডিফেন্স ইন্ডেক্সের যে স্টকগুলো আছে তা নিয়ে একটু আলোচনা করব। যখন আপনাদের সামনে এই ভিডিওটা চলছে তখন কিন্তু মাননীয় আমাদের যে ডিফেন্স মিনিস্টার আছেন উনি রিমোটলি কিন্তু ইউপিতে ডিআরডিওর একটা ব্রহ্মোস ফ্যাসিলিটি কিন্তু উদ্বোধন করছেন, যেটা একটা ভালো দিক। এবং ওখানে উনি বক্তব্য রেখেছেন যে কয়েক বিলিয়নের বাজার হচ্ছে ডিফেন্স সেক্টর এবং সেখানে ভালো মতন ইনভেস্টমেন্ট করবে ইন্ডিয়া, এবং সেটা নিয়ে খুব পজিটিভলি ভাবছে। এটা কিন্তু ডিফেন্স সেক্টরের পক্ষে একটা ভালো দিক। এবং ডিফেন্স সেক্টর যে কতটা অপরিহার্য সেটা মনে হয় রিসেন্ট টাইমে আমরা হাড়ে হাড়ে বুঝেছি। আগে তো টিভির পর্দায় অন্যান্য দেশের ব্যাপার দেখতাম, আজকে মনে হয় আমরা এখন নিজেদের জিনিসটা দেখেছি। এবার দেখুন, মার্কেট কিন্তু যদি এই স্টেবিলিটি থাকে মানে সোমবার দিন বাড়ার যথেষ্ট সুযোগ আছে, যথেষ্ট। আমার মনে হয় একটা গ্যাপ আপ বা একটা ভালো দিক, গ্যাপ আপ না হলেও একটা ভালো জায়গায় মার্কেট দাঁড়াবে। এবার দেখুন, এখানে দুটো দিক আছে। একটা হচ্ছে আমার এই চ্যানেলটা যেহেতু প্রিডমিনেন্টলি শেয়ার মার্কেট নিয়ে, আমি মার্কেট নিয়েই কথা বলবো, কিন্তু এর মধ্যে মধ্যে কিছু হতে পারে আমি কয়েকজন হয়তো আপনি একটু আলাদা মতের হতে পারি। কেউ বলবেন যে হ্যাঁ, এত তাড়াতাড়ি পাকিস্তানকে ছেড়ে দেওয়া উচিত ছিল না, আর একটু রোগড়ে দিলে ভালো হতো। কেউ বলবে না ঠিক আছে, এখন একটু দাঁড়িয়ে যাক। দুজনেই দুদিকের দিকে ঠিক। দেখুন, মনে রাখবেন যে আমরা অপারেশন সিন্দুর শুরুই করেছিলাম মোটোটা নিয়ে, যে আমরা উগ্রপন্থার বিরুদ্ধে, আমরা কোনো দেশের বিরুদ্ধে বা ওই নেই। এবার যে দেশ তাকে সাহায্য করবে উগ্রপন্থাদের সেটা আমরা জানি, তো তারা বাই ডিফল্ট চলে আসছে। কিন্তু প্রথম অ্যাটাকটা আমাদের উগ্রপন্থাদের বিরুদ্ধেই ছিল। এইবার প্রবলেম হয়েছে তারা তারপর ওদের মিলিটারি আমাদের সেইটাকে ভুল বুঝে বা অন্যভাবে নিয়ে আমাদের উপর অ্যাটাক করছে বা এই করছে, তার যোগ্য জবাবও তারা পেয়েছে। ও দেখুন, ওই দিক থেকে ওরা যা যা মিসাইল ফায়ার করেছিল একটাও তো এখানে আসেইনি, বরং আমাদের মিসাইলগুলো সব টার্গেটে হিট। শোনা যাচ্ছে ব্রহ্মসও ইউজ হয়েছে। তো এই ব্যাপারগুলো একটু দেখবেন যে আমরা আলটিমেটলি কি চাই। অনেকে বলছেন পিওকে নিয়ে নিলে হতো। পিওকে নিয়ে কি হবে? মানে যদি আমি নিয়ে নিই, ওইখানে লোকগুলোও তো আছে, ওখানে ধরুন 1-2 কোটি লোক আছে, কথার কথা বলছি। সেই লোকগুলো তো বরাবর পাকিস্তানেরই লয়াল থাকবে। ওরা বরং আমাদের এগেনস্ট ওই পাত্থারবাজি করবে, এই করবে, ওসব নিয়ে কি লাভ? এবার ভারত তো দেখুন ওরকম নয় যে লোকেদের নিয়ে নিলাম তারপর ওই মেরে দিলাম, যেমন হিটলাররা করে বা পাকিস্তানিরাও করে, মানে হিউম্যান শিল্ডকে ইউজ করে নিজেদের করে। যেমন ওরা এয়ারবাস 320 বা এয়ার স্পেস বন্ধ না করে সিভিলিয়ান এয়ারলাইন্সগুলোকে তখনও চালু রেখেছিল যখন যুদ্ধের সময়। তো ইন্ডিয়া তো ওরকম নয় না, ইন্ডিয়া তো মানুষদের বিরুদ্ধে বা সিভিলিয়ানের এগেনস্টে যায় না, সে শত্রু দেশের হলেও। ইন্ডিয়ার এই নীতিগুলো তো আছে। তো সেই লোকগুলোকে নিয়ে কি করবে? হ্যাঁ, বরং তাদেরকে নিয়ে ওই ভিখারিগুলোকে আমাদের খাওয়াতে হবে, আমাদের জিডিপির থেকে পয়সা দিয়ে। কেন দরকার? কি দরকার? তার থেকে বরং এমনভাবে করে দাও, এমনভাবে ক্রিপেলড করে দাও যাতে ওরা আর বিগত 50 বছরে দাঁড়াতে না পারে। এবং আমি আপনাকে বলছি, কতটা বিশ্বাস করবেন জানে না, আমি আমার কম্পিউটার, এটা তো আমার ব্যবসার জিনিস, এটাকে ছুঁয়েও আপনাকে বলছি, একটা তথ্য দিচ্ছি। আমি ইউরোপে থাকি। আমি এখানে যখন চাল কিনতে যাই বা কিনতে কিনতে যাই, এই 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 উইকেই গেছিলাম, এই গতকাল, তখন আমাদের সবসময় এখানে যখন চাল আসে, পাকিস্তানেরও কিছু চাল থাকে, ইন্ডিয়ারও চাল থাকে, যেমন ইন্ডিয়া গেট এইসব বাসমতি রাইসগুলো থাকে, পাকিস্তানেরও কিছু চাল থাকে। অবভিয়াসলি আমরা ইন্ডিয়ারই জিনিস নিই। এবার দেখলাম পাকিস্তানের ওখানের থেকে ওই ওই পাকিস্তানের কোম্পানির কোনো চাল অ্যাভেলেবেলই নেই। তার মানে কি? মানে হচ্ছে আমাদের যে নেভি, যে আমি তখন ভাবলাম করাচি বন্দরের ওখানে যে দাঁড়িয়ে আছে, কিছু না করলেও একটা যে দাঁড়িয়ে আছে, তার জন্য কিন্তু নর্মাল শিপের বা নর্মাল পণ্য আনাগোনা কিন্তু প্রায় বন্ধ, আমার যা মনে হয়। না হলে এইখানে এরকম স্কেয়ারসিটি দেখা দিত না। ওদের চাল নেই কিন্তু। তার মানে কি, ওদের ইকোনমি এমনিতেই নেই, তাও যতটা আছে সেটাকে ক্রিপল করার অনেক ব্যবস্থা চলছে। সুতরাং সব কিছু তো আমি বোম মারলাম তা দিয়েও হয় না।
কেন বোম মেরে আপনি একটা তো মোটো একটা জায়গায় গিয়ে তো থামবেন, আমরা তো চাই না। দেখুন কি ম্যাক্সিমাম কি হতে পারতো, যে পাকিস্তান যুদ্ধে হেরে গেল, ওরা আমাদের কাছে স্যারেন্ডার করলো, ম্যাক্সিমামে এটা 1971-এও হয়েছিল। কি হয়েছিল 1971-এ? 93,000 যুদ্ধবন্দী আমাদের কাছে ছিল, তারপর যুদ্ধবন্দীদের তো ছেড়ে দিতে হবে। হিটলার হলে কি করতো, যুদ্ধবন্দীদের ওই গ্যাস চেম্বারে ঢুকিয়ে মেরে দিত 93,000-কে। আমরা তো, ভারত তো তা নয়, কোনো দেশই তা নয়, মানে অ্যাটলিস্ট ভারত তা নয়। তো 93,000 লোককে আবার সে ছেড়ে দিতে হবে। ধরুন এখানেও যুদ্ধবন্দী 1 লাখ হলো, শোনা, তাদেরকে ছেড়ে দিতে হবে। তারা ছেড়ে গিয়ে কি ভাবছেন শুধরে যাবে? তারা তো আবার সেই জিনিসই করবে, একই জিনিস করবে। তো এইটা একটা জায়গায় থেমে তাদেরকে মনে ভয় ঢোকাতে হবে যে না, তোমরা যদি আবার করো এর থেকে বড় হবে। আর আস্তে আস্তে জিনিসটা আরও বাড়ছে। আগে উড়ি হয়েছিল লিমিটেড, বালাকোট হয়েছিল এয়ারফোর্সের লিমিটেড ইউসেজ, এইবার যেটা হলো সেটা আরও ম্যাক্সিমাম হলো, সেটা ওরা বুঝে গেছে আরও কিছু। তো সুতরাং এইভাবেই তো যেতে হবে। আপনি বলুন, যদি আলটিমেটলিও যেত যে পাকিস্তানের কোমর ভেঙে দেওয়া হলো, ওরা তো প্রায় মানে আত্মসমর্পণের মতোই করেছে। কালকে ওইসব ব্রহ্মোস ওইসব ইউজ হওয়ার পরেই কিন্তু ওরা ছুটেছে সবার কাছে, যে আমাকে সিজ ফায়ারের জন্য সবার কাছে গিয়ে কান্নাকাটি করেছে। এবার একটা জায়গায় যদি না হয় সেটা তো একটু মুশকিল হয়ে যায় না। আরেকটা কথা দেখছি, এটা আমি কারোর সাপোর্টে বলছি না, আরেকটা কথা ভাবুন। আমরা জানি যে আমাদের এই ব্যাপারগুলো অনেকে হয়তো না আরেকটু রগড়ে দিলে ভালো হতো, ঠিক আছে, সেই রগড়াবার ব্যবস্থাটা ইকোনমিক্যালি বা অন্যান্য দিকে নিশ্চয়ই আমরা বলছি, আর সেনাবাহিনীরা জানে না, ঠিকই জানে। এবার আরেকটা দিকেও ভাবুন, আমরা যারা ইস্টার্ন সাইডে আছি তাদের থেকে বলা খুব সোজা, কিন্তু ওই দিকের কথা ভাবুন, রাজস্থান পাঞ্জাব বর্ডারে আমাদের লোকেরা যারা আছে, তাদের ঘর ছেড়ে অন্য জায়গায় আছে, স্কুল কলেজ বন্ধ হয়ে আছে, সেগুলোও তো খারাপ, তাই না? দেখুন, পাকিস্তানের হারাবার কিছু নেই, ওরা ইকোনমিক্যালি ভেঙে পড়ে অলরেডি আছে, আর কি পড়বে? ভিখারির দেশ, ভিক্ষা পেলে বরং খুশি হয়। আইএমএফ থেকে লোন পেয়েছে, তা নিয়ে নাচানাচি করছে। হ্যাঁ, মানুষ লোন শোধ করলে নাচানাচি করে, এরা লোন পেলে নাচানাচি করে, তারপর লোন শোধ করতে পারে না, চায়না একটা একটা বন্দর বিক্রি করে দেয় চায়নার কাছে, বা একটা জমি দিয়ে দেয়, এরকমভাবে ওদের চলছে। তো ওদের তো ভবিষ্যৎ নেই, ভবিষ্যৎ তো আমাদের আছে। আমাদের ইকোনমিক্যাল গ্রো করতে হবে, ঠিক আছে, আমাদের ইকোনমিক্যালি বাড়তে হবে, ব্যাপারটা আমাদের আছে। প্লাস আরেকটা কথা ভাবুন, যিনি উপরে আছেন, মিলিটারিরা উপরে আছে, তার উপর রক্ষামন্ত্রী, এনএসএ, পিএম, এরা তো আছে। একটা কথা ভেবে দেখুন, অনেকে বলছেন যে এটা সিজ ফায়ারটা মেনে নেওয়া উচিত হয়নি ওদের অফারটা। আমি একটা ছোট্ট কথা বলছি। দেখুন, ধরুন আপনি পিএম বা আপনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট, সব কিছু আপনার কাছে, যে অন্যরা এলো, সে ওইটা নিয়ে এলো, প্রস্তাব নিয়ে এলো, যে বলল যে না, আমি সিজ ফায়ার করতে রাজি আছি, প্লিজ মেনে নিন। আপনি সেটা ঠুকরে দিলেন, না না আমি করব না, করব না। আপনার কিন্তু যে অবজেক্টিভ সেটা অ্যাচিভ হয়ে গেছে, আপনি যা যা অ্যাটাক করার প্ল্যান ছিল অপারেশন সিন্দুরের ফার্স্ট দিন, সেটাই ফার্স্ট দিনেই আমাদের সব অ্যাচিভ হয়ে গেছে। তাও যদি বলি যে না, আমি মানলেন না আপনি। এইবার পরের দুদিন আরও যুদ্ধ চললো, তাতে কি ওদের প্রচুর ক্ষয়ক্ষতি হলো, পাকিস্তানের প্রচুর ক্ষয়ক্ষতি হলো, কিন্তু পাকিস্তানের গোলাবারুদ তো একদম শেষ হয়ে যায়নি। ওরা সিভিলিয়ানদের দিকে কামানের গোলা তাক করে বোম মারলো। একটাই ধরুন স্কুলে পড়লো, বা স্কুলের পাশে জনবসতিপূর্ণ একটা ঘরে 2-3টে ঘর তাবাহ করে দিল, যেখানে ধরুন আমি বলছি 20 জন বাচ্চা মারা গেল, কথার কথা। অ্যাজ আ পিএম আপনি তো সেটা ভাববেন, তখন তো ওই রক্তটা তো আপনার হাতে লেগেছে যাবে। তখন তো আপনি ভাববেন যে আমি যদি অ্যাটলিস্ট একটা চান্স দিতাম, যে ঠিক আছে ওরা সিজ ফায়ার মানছে, আমিও যদি হ্যাঁ বলতাম, তাহলে হয়তো এই 20 জন বাচ্চা আমার মরতো না। তাহলে হ্যাঁ, সেই ব্যাপারটা তো থাকবে না, তখন সেই গিল্ট ফিলটা হবে। তার থেকে যদি আমি হ্যাঁ মেনে নিলাম, তারপরে যদি ভায়োলেশন করে তখন আর ছাড়বো না, এই ব্যাপারটা যদি থাকে, তখন আর গিল্ট ফিলটা হবে না, যে না আমি তো মেনেছিলাম, মানার পরেও যদি ওরা না শোনে তাহলে তো এবার অল আউট। এই ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করুন। আমরা বাইরে থেকে অনেক ইজিলি বলে দেওয়া যায়, কিন্তু যখন হচ্ছে, যখন সিভিলিয়ানদের দিকে, কারণ যাদের সাথে যুদ্ধ হচ্ছে তাদের তো একদমই বিশ্বাস করবেন না, ওরা মিলিটারির সাথে ম্যাচই করতে পারবে না, মিলিটারির এগেনস্টে ওরা যাবেই না, ওরা যাবে সিভিলিয়ানদের পক্ষে। ওই মানে টেরোরিস্ট ঢুকিয়ে তারপর হয়তো মলে বিস্ফোরণ করাবে। তো সেই জন্য ব্যাপারটা বলছি, ব্যাপারগুলো একটু অন্য লেভেল থেকেও ভাবতে হবে। যখন আপনি টপে থাকছেন, ধরুন তিনজন যে আমাদের আছেন ডিফেন্সের হেড, তারাও তখন সেই অনেক রকমভাবে ভাবতে হয়, ডিসিশন নিতে হয়। আর যুদ্ধে বুঝিয়ে দেওয়া হয়েছে যে ওরা যদি এখন একটা জিনিস হয়, ওদের 10 ফোল্ড 10 গুণ ওরা তার ফেরত পাচ্ছে। ওদের দেখুন না, ওদের ওখানে যে বোমগুলো পড়ছে, ওদের 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 নিজের লোকেরা ভিডিও করছে, তারা তখন কি ভয় বা কি দহশতে আছে ওরা ওইখানে, সেটা বুঝেছে। ওরাও তো, ওদের ওখানেও যারা আছে 1971-এর পর যুদ্ধ দেখেনি,
তারপরে ঘরে এসে বোমটা পড়ছে, এই পড়ছে, এটা যথেষ্ট একটা মনে লাগে যে করাচিতে বোম পড়ছে আমার ভেতরে, একদম পাকিস্তানের ভেতরে পড়ছে, ধরুন না ইকুইভ্যালেন্ট টু ইন্ডিয়ার ব্যাঙ্গালোরে পড়ছে, ইকুইভ্যালেন্ট টু ইন্ডিয়ার বম্বেতে পড়ছে, তাহলে কেমন হবে আপনার দেখে, কেমন লাগবে? হ্যাঁ, একটা ভয় তো লাগবে যে না বাবা, এনিমি যথেষ্ট, মানে ওরা যাকে এনিমি ভাবে যে ভারত যথেষ্ট স্ট্রং, হ্যাঁ আমাদের ঘরে এসে মেরে দিয়ে যাবে যদি আমাদের সরকার ঠিক না থাকে। যতই ওরা মিথ্যে প্রপাগান্ডা তো চলে, যুদ্ধের প্রথম দিন যেটা মৃত্যু হয় সেটা হচ্ছে তো সত্যির, এটা আপনারা জানেন, এটা বলে গেছে বড় বড় লোকেরা। তো সেটা তো হয়, ওদের মিডিয়া ওদের মতো বোঝাবে, তো এটা তো আছেই। তো কিন্তু যাই হোক, ওদের মনে তো একটা ঢুকেছে, এই ব্যাপারটা একটু মাথায় রাখবেন। তারপরেও আপনারা কেউ কেউ বলবেন যে এটা ঠিক হয়নি, ওটা ঠিক হয়নি, এই তর্ক চলতে থাকবে। আমার চ্যানেলটা ওই তর্কের ব্যাপারটা নয়, আমি জাস্ট আমার মনোভাবটা আপনাদের জানালাম। এবার যদি আরও কিছু ভায়োলেশন হয় তার যোগ্য জবাব আরও বেশি পাবে। আর দেখুন, টিভিতে যা শুনছেন তার থেকে অনেক বেশি গ্রাউন্ডে ইন্ডিয়া করছে। সব কথা তো ইন্ডিয়াকে মনে করবেন, ইন্ডিয়া কিন্তু ইন্ডিয়ার আর্মড ফোর্সেস অ্যাটলিস্ট কম কথা, আমি দেখেছি এটা কম কথা বলে কাজ বেশি করে, এটা আমি মনে করি। হ্যাঁ, আপনারাও নিশ্চয়ই এটা একমত, একটু লিখবেন নিচে যে আপনারা যা দেখেন তার থেকে অনেক বেশি করা হয় অন দ্য আর্মড ফোর্সেসের তরফ থেকে, এটা সবসময় মনে রাখবেন। এটা পাকিস্তানের মতো নয়, ওরা একটু করে আর বলে হেভি আমরা করে দিয়েছি, যেহেতু ওরা উইক, দুর্বলরা এরকমই বলে দেখুন আমি কি করেছি। আর যারা সবল হয় তারা ওই ঘরের দরজা বন্ধ করে দুটো তিনটা চাঁটি মেরে দিল, বাইরে বেরিয়ে আবার কাঁধে হাত দিয়ে, ওই যে ছবি সিনেমা আছে না, কাঁধে হাত দিয়ে বলে যাকে মেরেছে তাকে হাসতে বলে, আর এদিকে ঘরে ঢুকে মেরে এসেছে চাটি। সেটা সবাইকে দেখাবো না, সবাইকে দেখাবার দরকার নেই, যাকে মেরেছি সে বুঝে যাবে। হ্যাঁ, তার মনে মনে ভয় থাকবে। কালকে ওদের পিএম যে বক্তৃতাগুলো দিয়েছিলেন একটু দেখবেন, পাকিস্তানের পিএম, মনে হচ্ছে এক একটা ওয়ার্ড বলতে 15 সেকেন্ড করে টাইম নিচ্ছে, হাঁপাচ্ছে মনে হচ্ছে, কিভাবে বলছে মনে হচ্ছে, দুর্বলের চিহ্ন, মানে একদম ফিনিশড, শেষ, দেখেই মনে হয়। তো এইটা মনে রাখবেন, বডি ল্যাঙ্গুয়েজ থেকেও সব কিছু বোঝা যায়। তো যাই হোক, এইটাই মনে একটা এই ফেলাবার কথা ছিল যে ওই আমাদের ঘরে ঢুকে যদি তুমি এরকম করো, এরকম যদি সাধারণ নিরীহ মানুষের উপর অত্যাচার করো, তাহলে তার এফেক্টটা কি পাবে সেটা দেখা হয়েছে। তোমাদের সামনেও কফিন থাকবে এবং তোমরা কাঁদবে তোমাদের স্বজনদের বিরহে, সেটা দেখানো হয়েছে। যাই হোক, এটা নিয়ে আর বলার কিছু নেই। এবার চলুন চলে আসি ডিফেন্স স্টকে। একটু বললাম, পার্ডন করবেন, এখন তো একটু সময়টা অন্যরকম। হিন্দুস্তান অ্যারোনটিক্স প্রথম যে ডিফেন্সের যে সব থেকে বেশি ওয়েটেজ আছে, হিন্দুস্তান অ্যারোনটিক্স, ভারত ইলেকট্রনিক্স, সোলার সিস্টেম, সোলার ইন্ডাস্ট্রিজ, এটা হচ্ছে কি বলে, এটা কিন্তু একটু প্রাইভেটলি কোম্পানি, এটা প্রাইভেট কোম্পানি যারাও ডিফেন্সে আছে। এর পিইটা কিন্তু অনেকটা হাই। এরা দেখছেন কেমিক্যাল সেক্টরের স্টক, কেমিক্যাল বানায় ডিফেন্সের জন্য বিভিন্ন জিনিস, কিন্তু সোলার ইন্ডাস্ট্রিজে কি হয়েছে, আপনার পিইটা অনেকটা হাই, 109 পিই। সেগুলো একটু দেখবেন। মাঝগাঁও ডক শিপ বিল্ডার্স এই খারাপ অবস্থাতেও যথেষ্ট ভালো পারফর্ম করছে। ভারত ডাইনামিক্স, কোচিন শিপইয়ার্ড, ডেটা প্যাটার্নস, জেন টেকনোলজিস, জানেন জেন টেকনোলজিস হচ্ছে আপনার ড্রোন রিলেটেড জিনিস, আর ড্রোনের ইউসেজ আমরা সবই দেখেছি। তবে এইগুলো প্রাইভেটলি কোম্পানি, কিছু কিছু যেগুলো আছে আপনারা পাবলিক সেক্টর বা পিএসইউ কোম্পানি, সেগুলোর দিকে আশা করি নজর রাখছেন। বিএমএল, গার্ডেন রিচ, শিপবেন্ডাল, এগুলোর অ্যালোকেশন একটু কম, মানে ইন্ডেক্সে এদের ওয়েটেজ একটু কম। তারপর এমটার টেকনোলজির যদি আমার পার্সোনাল মতামত নেন, ফান্ডামেন্টাল, আমি তো এখানে দাম বা আপনি নেবেন কি নেবেন না এসব নিয়ে কথা হচ্ছে না, এই সবগুলো একটু মানে রেজাল্টগুলো খুব একটা ভালো হচ্ছে না ইদানিং। পরে যদি ঘুরে দাঁড়ায় সেটা আলাদা ব্যাপার, ঠিক আছে। ডিসিএক্স সিস্টেম, মিশ্র ধাতু, এগুলোর ওয়েটেজ একটু কম। টপ যদি 3-4 দেখেন তাহলে হিন্দুস্তান অ্যারোনটিক্স, বেল, বিইএল যেটা মাঝগাঁও ডক, এইগুলো খুব স্ট্রং। কোচিন শিপইয়ার্ড, ইনক্লুডিং কোচিন শিপইয়ার্ড, এগুলো কিন্তু খুব স্ট্রং স্টক মোটামুটি, বা স্ট্রং কোম্পানি আমি পার্সোনালি মনে করি। হিন্দুস্তান অ্যারোনটিক্সের তো অর্ডার বুক দারুণ, 1,80,000 মতো করোড়ের মতো তাদের অর্ডার বুক পড়ে আছে, অর্ডার বুক, ঠিক আছে। তো সুন্দর জিনিস হিন্দুস্তান অ্যারোনটিক্স, সেগুলো তো আছে। মাঝগাঁও ডকেরও অনেক ভালো, কোচিন শিপইয়ার্ডেরও মোটামুটি ভালো, সবই ঠিক আছে। এবং হিন্দুস্তান অ্যারোনটিক্স, মাঝগাঁও ডক, এদের পিই টিসিওগুলো ঠিকঠাকের মতো আছে। যদি আমি হিন্দুস্তান অ্যারোনটিক্সের বলি, এর পিই মনে হয় আমি লাস্ট যখন দেখেছিলাম 34-35-এর মতো, সুতরাং সেটা একটা ভালো দিক। আর গতকাল যদি মানে সোমবার দিন যদি এই অবস্থায় থাকে,
থাকে যখন 1:30 বাজে, 1:30-2 বাজে, তাহলে কিন্তু মানে সোমবার দিন বাড়ার, মার্কেট বাড়ার এবং ডিফেন্স সেক্টর ভালো হওয়ার যথেষ্ট সুযোগ আছে। এই ফাঁকে একটা ছোট্ট করে বলে রাখি, ভিডিওটাকে প্লিজ একটু লাইক করে দেবেন। ছোট্ট করে আমি এখানে বলে রাখি যে আপনারা আমি যে আগের ভিডিওতে যে দিয়েছিলাম আমার সুইং ট্রেডিংয়ের পিএনএল এবং সুইং ট্রেডিংয়ের অ্যানালিসিসটা করেছিলাম, সেই ভিডিওটা আপনাদের অনেকের ভালো লেগেছে। কিন্তু সেইবার একবার কি হয়েছিল যে শুক্রবারটা হয়নি, শুক্রবারের উইকের এন্ডে আবার পিএনএল একটু আপডেট হয়, যেহেতু উইকের লাস্ট দিনটাকেও নেওয়া হয়। সেটা একটু চট করে আপনাদের দেখিয়ে দিই। এখানে এলাম, ট্রেডার্স ডায়েরিতে এলাম, এসে এখানে কাস্টম রেঞ্জ, এটা ডেইলি, ওই দিনও 4,800 টাকার মতো লাভ একটু হয়েছিল। তো যাই হোক, কাস্টম পিএনএলে যদি আসেন তাহলে টোটাল এখন যেটা দেখছেন 73,997, এটা হচ্ছে টোটাল পিএনএল। নেট তার মধ্যে থেকে 57,000 এই সপ্তাহে, মে মাসের সপ্তাহে, প্রথম সপ্তাহে কিন্তু আর্নিং হয়েছে। ক্যাপিটাল ছিল 7 লাখ রুপিস দিয়ে, শুধুমাত্র সুইং ট্রেডিং, কোনো রকম অপশান এই অ্যাকাউন্টে আমি করিনি। আর দেখছেন প্রথম দুটো দিন যদি আপনারা দেখতে পারেন, বা আমি নাহলে বলে দিচ্ছি, একটু হাই করে নিই। হ্যাঁ, 2 দিন লসে চলেছিলাম, প্রথম 2 দিন কিন্তু ভালো হয়নি, তারপরের 3 দিন কিন্তু যথেষ্ট ভালোভাবে ফিরে আসা গেছিল। কিন্তু জানেন এই সময়টা খারাপ চলছিল, যুদ্ধের ব্যাপার চলছিল, তার মধ্যে থেকে সুইং ট্রেডিংয়ে এই পারফরমেন্সটা হয়েছে যথেষ্ট ভালো মনে হয়। এই সুইং ট্রেডিং যদি ডিটেলসে আপনারা শিখতে চান আমার থেকে, তাহলে প্লিজ আমার সঞ্জয় টক্সের সুইং ট্রেডিং ব্যাচে জয়েন করে নেবেন। এইটা কোথা থেকে পাবেন সেটা একটু বলে দিই চুপ করে, ছোট্ট করে। সেটা হচ্ছে গুগল প্লে স্টোর থেকে, গুগল প্লে স্টোর, এই যে গুগল প্লে স্টোর থেকে কিন্তু আপনারা সঞ্জয় টক্স এই অ্যাপটা ইনস্টল করে নিতে পারেন। সব থেকে ভালো হয় এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্ট বক্সে দেওয়া আছে লিঙ্ক এই অ্যাপের বা এই কোর্সের, সেখান থেকে ক্লিক করলেই আপনি ডিটেলস পেয়ে যাবেন এবং এনরোলমেন্ট করে নিতে পারেন। 8ই জুন থেকে স্টার্ট হবে, এখন কিছু ডিসকাউন্টও চলছে, তারও লাভ আপনারা নিতে পারেন। তবে একটা কথা বলে দিই, আমি কিন্তু কোনো রকম টিপস সার্ভিস আমার স্টুডেন্টদের বা অ্যাডভাইজারি, স্টক নিয়ে অ্যাডভাইজারি বা আমি কি ট্রেড করছি রিয়েল টাইমে সেগুলো শেয়ার করা, এই জিনিসগুলো আমি স্টুডেন্ট বা আপনার ইউটিউব ভিউয়ারদের সাথেও করি না। আমি শুধু স্টুডেন্টদের দেখাই যে আমি কিভাবে কোন প্রসেসের মাধ্যমে স্টক সিলেক্ট করি, সেগুলোতে কিভাবে এন্ট্রি এক্সিট প্ল্যান করি, কিভাবে কি করি, আমার যে ওভারঅল সেটআপ, আমার যে ট্রেডিং সাইকোলজি, আমার যে রিস্ক ম্যানেজমেন্ট, সেগুলো বোঝাই। সেগুলো যদি একজন রিয়েল ট্রেডার যে মাঠে নেমে নিজে কাজ করছে তার থেকে শিখতে চান, তাহলে অবশ্যই এই সুইং ট্রেডিং কোর্সটা জয়েন করে নিতে পারেন। ঠিক আছে, আবারও লাস্টে শেষ করার আগে আবার আপনাদের থেকে একটু বলি যে প্লিজ সোমবার দিন, মনে হয় যদি এই অবস্থা থাকে, সোমবার দিন বাজার ভালো হওয়ার যথেষ্ট চান্স আছে। লং টার্মে ইন্ডিয়ার ইকোনমি, ইন্ডিয়ার গ্রোথ স্টোরির উপর বিশ্বাস রাখুন। আর এইবার দেখিয়ে দিয়েছে মনে হয় ইন্ডিয়া যে সে কতটা কি করতে পারে। এয়ার ডিফেন্স সিস্টেম যে এতটা স্ট্রং, ওদের সবকটা মিসাইলকে আটকে দিয়েছে, এইগুলো কিন্তু আমিও বলছি, আপনারাও নিশ্চয়ই, আমরা আশা করতে পারিনি। আমরা জানি না, এগুলো অন্যদের পাশ্চাত্য দেশের যুদ্ধে আমরা দেখেছি টিভিতে, ইন্ডিয়ার যে এরকম ব্যাপার আছে আমরা নিজেরাই জানতাম না। সুতরাং হ্যাটস অফ টু আওয়ার আর্মড ফোর্সেস, হ্যাটস অফ যারা এর পিছনে আছেন তাদের জন্য। সে ডিআরডিও থেকে, শুধুমাত্র আর্মড ফোর্সেস তো নয়, এইগুলো যারা বানিয়েছিলেন, সেই সায়েন্টিস্ট, সেই ইঞ্জিনিয়ার, তাদেরকে আমরা কুর্নিশ জানাই। ধন্যবাদ আপনাদের জন্য, আজকে আমরা ভালোভাবে আছি। থ্যাংক ইউ ফর দ্যাট। আর মার্কেটকে, আমরা তো মার্কেট নিয়ে কাজ, মার্কেটে একটু সাবধানে কাজ করবেন। সাবধানের মার নেই, এটা আপনারা জানেন। তবে মার্কেট ভালো হওয়ার দিকে আমার মনে হয় এবার যাবে, ভোলাটিলিটিটা একটু কমবে, যেহেতু যুদ্ধ পরিস্থিতিটা একটু হলেও স্তিমিত হয়েছে বলে আমার মনে হয়। আপনার কি মতামত এই ভিডিওর নিচে জানাবেন। যদিও আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে, পাকিস্তানকে বিশ্বাস নেই, সে আপনিও জানেন, আমিও জানি। তো নিচে আপনার কমেন্ট বক্সে আপনাদের মতামতটা লিখবেন। ভালো থাকবেন সবাই, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।